হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দৈনিক দেশ রূপান্তরের ফেসবুক পেজে আজকে আমরা নিয়মিত আয়োজনের মতো আবারও হাজির হয়ে গিয়েছি আপনাদের খুবই প্রিয় একজন অভিনেত্রীকে সঙ্গে নিয়ে। আপনারা পাশে দেখতেই পাচ্ছেন, আমি এই মানুষটাকে যতদিন ধরে চিনি আমি দেখেছি সে খুবই ভদ্র এবং বিনয়ী একটা মানুষ। আর আপনারা তো জানেনই যে সে ভীষণ রকমের সুন্দরী, মানে যাকে বলি আমরা পুতুল সুন্দরী, সেরকম একজন মানুষ আমার সাথে আজকে উপস্থিত হয়েছেন। আমি এই জন্য তোমার কাছে খুবই মানে গ্রেটফুল। কেমন আছো আপু? অনেক ভালো আছি। তুমি কেমন আছো? এই তো ভালো আছি। আজকে তুমি একটা কাজে গিয়েছিলে, মানে এই জন্য আমাদের লাইভে আসতে একটু দেরি হলো। মানে তুমি অলরেডি শুটিং থেকে ফিরেছো, তো সেই হুম। কিসের শুটিং করলে এবং ব্যস্ততা কি সেটা যদি একটু জানাতে। আসলে হ্যাঁ, একটু দেরি হয়ে গেল। কারণ হচ্ছে বুঝতেই তো পারছো সামনে ঈদ। তো হুম, খুব সীমিত আকারে ঈদের প্রোগ্রাম গুলো হচ্ছে। খুব সেফটি মেনটেন করে। তো সেরকমই আমি হুম, হুম। একটা ঈদের প্রোগ্রামে শুটিং এ ছিলাম বৈশাখী টেলিভিশনে। তো সেটা শেষ করে আসলে ফিরতে ফিরতে একটু লেট হয়ে গেল। এই প্রোগ্রামটা ঈদের দিন যাবে আর কি বৈশাখী টেলিভিশনে। তো বুঝতে তারপর পেরেছি। শেষ করে এসে লাইভে তোমার সাথে জয়েন করলাম। হ্যাঁ, আসলে আমাদের সবারই এখন আস্তে আস্তে বের হতে হচ্ছে এবং একটু কাজ না করলেও নয়, কারণ ঈদের সময় তো তোমরা যারা দর্শকের খুব মানে পছন্দের মানুষ, তারা এক্সপেক্ট করে যে তোমরা নতুন কিছু একটু দেবে। তো যেহেতু তুমি ছবিতে মানে মুক্তি পাচ্ছে না, সো ছোট পর্দার একটা কাজ করেছো, দর্শক একটু হলেও তো আনন্দ পাবে সেটা দেখে, সেজন্যই তো মূলত কাজটা করা, তাই না? অবশ্যই। আমরা সারা বছর আসলে ওয়েট করি যে কখন ঈদ হবে, ঈদের প্রোগ্রাম গুলোর মাধ্যমে বা মাঝে মাঝে মডেলিং বা ছোট পর্দার মাধ্যমে দর্শকদের খুব কাছাকাছি যাওয়া যায়। ডেফিনেটলি। আচ্ছা, তোমাকে তো মানে সবাই চিত্রনায়িকা হিসেবে চেনে, তারপরেও তুমি মাঝে মাঝে আবার একটু মানে ভালো গল্প পেলে মানে অল্প বিস্তর নাটকেও কাজ করো, মানে একদম উম, নিয়মিত বলা যায় না কিন্তু অনিয়মিত হলেও করো। এবার কি কোনো ঈদের নাটকে কাজ করা হয়েছে? হ্যাঁ, এবার আমি ঈদে নাটকে কাজ করা হয়েছে। আমি একটা নাটক করেছি মিথ্যে প্রেম, অপূর্ব ভাইয়ের আচ্ছা। সাথে। ও যেটা আচ্ছা হচ্ছে আচ্ছা। ডিরেকশন দিয়েছে সোহেল আরমান। সোহেল আরমান ভাইয়া আমার খুব পছন্দের একজন ডিরেক্টর, এবং এই কাজটা যাবে হচ্ছে বাংলা ভিশনে ঈদের তৃতীয় দিন রাত 9টায়। ও মাই গড, তাহলে তো ভালো। মানে আমি জাস্ট জানতাম না এই ব্যাপারটা। আর সোহেল আরমান ভাই তো সিনেমার পরিচালক, এই জন্য বোধহয় তোমার সাথে মানে অবশ্যই। সেরকম ইয়েটা এই, মানে অবশ্যই। বন্ধনটা ভালো, যার কারণে তুমি করেছো কাজটা। আর হ্যাঁ। অপূর্ব ভাইয়ের সাথে এখন আমাদের ছোট পর্দা সুপারস্টার, ওনার সাথে কাজের এক্সপিরিয়েন্স কেমন ছিল? এটা বোধহয় ওনার সাথে তোমার প্রথম কাজ। হ্যাঁ, এটা ওনার সাথে আমার প্রথম কাজ। আমি অপূর্ব ভাইয়ের আসলে বড় ছেলে দেখার পরে মোটামুটি হুম লাইক হুম আই হুম। ক্রাইড আ লট, এন্ড আমি তার বেশ কিছু নাটক দেখে আমি তার মানে তার ভক্ত কে না আসলে, সবাই তার ভক্ত। এন্ড হি ইজ এ টোটাল জেন্টলম্যান। এন্ড খুবই মানে ভালো একজন মানুষ। তার সাথে কাজ করতে পারা কাইন্ড অফ আমার জন্য খুব মানে ভালো লাগার একটা বিষয়। আর আমার খুব ইচ্ছা ছিল তার সাথে কাজ করার। কাজ করতে পেরেছি, আমি আসলে খুব হ্যাপি এটা নিয়ে, এবং এটা ঈদে যাচ্ছে কাজটা, আমি এটাতে আরো বেশি হ্যাপি। এবং কাজের এক্সপিরিয়েন্স বলবো, এক কথা বলে দিলাম, এত ভালো একজন মানুষ আর এত ভদ্রলোক, মানে কি বলবো, যাদের বিহেভিয়ারই আসলে মানে চমৎকার এক্সপ্রেস হয় করে যে আসলে এক্সপিরিয়েন্স। মানুষটা কেমন। তো সবকিছু মিলায়ে অপূর্ব ভাই খুব ভালো একজন মানুষ, নাইস বিহেভিয়ার। কাজ করে খুব ভালো লেগেছে। বুঝতে পেরেছি। আচ্ছা, একটা জিনিস কিন্তু, তুমি যেহেতু চিত্রনায়িকা তুমি ভালো আরো জেনে থাকবে আমার থেকে। আমরা একটা প্রবাদের মতো কিন্তু শুনি যে আমাদের সিনেমার তারকাদের ক্ষেত্রে একটা ইয়ে আছে, পার্সোনালিটি, মানে বাস্তব জীবনে তারা একরকম আর তারা পর্দায় আর এক রকম মেনটেন করে। মানে এটা একটা মানুষ কেন জানি বলে, যেরকম ধরো যে আগের কালে যদি আমরা শাবানা, ববিতা, কবরীকে ধরি, বা তারপরে মৌসুমী আপু, শাবনূর আপু, মানে ফিল্মে তারা একরকম, মানে কথা বলার টোন থেকে শুরু করে তাদের মানে জেস্টার পশ্চার সবই আলাদা হয়। আবার বাস্তবেও মানে একদম ডিফারেন্ট পার্সোনালিটি। তো অপূর্ব ভাই, তুমি শাকিব খানের সাথেও কাজ করেছো, আরেফিন শুভর সাথেও, মানে সব বড় বড় সুপারস্টারের নায়িকা তুমি। তো তোমার যে কাছে এই জন্য আমি মানে ইয়ে করছি, মানে প্রশ্নটা করছি যে আসলে এই নায়কদের সাথে কাজ করেছো তিনজন,
তাদের কিরকম ইয়ে আছে কিনা, মানে পর্দায় যে একটা পশ একটা প্রেমিক পুরুষ, আবার বাস্তবে একটু আলাদা সেরকম কিনা, নাকি আসলেই তারা ওরকম রোমান্টিক ওরকম সফট মাইন্ডেড? তোমার কাছে জানতে চাই, তিনজনকে আলাদা আলাদা বিশ্লেষণ করো। আচ্ছা, কাকে কাকে? অপূর্ব ভাইকে, শাকিব খান, আরিফিন অপূর্ব শুভকে এবং আর শাকিব আরিফিন শুভ, খানকে। হ্যাঁ। আচ্ছা, আম, মানে তারা পর্দায় অনেক রোমান্টিক, অনেক ড্যাশিং, বাট রিয়েল হুম লাইফে হুম, কেমন? হ্যাঁ একদম। আসলে শুভর কথা বলতে গেলে, আরিফিন শুভর কথা বলতে গেলে, ও মানে খুবই দুষ্ট টাইপের একটা মানুষ, খুবই মানে মানে ফান কি বলবো, লাভিং। কমেডি করতে খুব পছন্দ করে, হ্যাঁ অনেক হ্যাঁ ফান হ্যাঁ। লাভিং। পুরা সেটে এসে হাসাইতে হাসাইতে মোটামুটি ইভেন আমার লেগ পুল করতে করতে আমার অবস্থা খারাপ করে দিছে। তো রোম্যান্সের তো দূর দূর তাক নাই আমি। কোনো, আমার হ্যাঁ। মেজাজই খারাপ ছিল ওর উপরে বেশি। সে আমাকে মানে আমি একটু কিছু খেলে, এই কত খাস, এই তুই এত খাস কেন, নায়িকারা এত খায় না, এই ডাইট কর, সালাদ খা, এসব আচ্ছা এসব তো অনেক কিছু, অনেক কিছু নিয়ে অনেক কমেন্টস। একটু মেকআপ করলে, এই আটা ময়দা সুজি মাখতেছিস কেন, মানে অনেক রকমের মানে লেগ পুল করছে। তো খুব ভালো, খুবই ফ্রেন্ডলি, ফান লাভিং, এন্ড পুরো সেটটাকে জমায় রাখছে। সো দ্যাট আমাদের খুব ফ্রেন্ডলি একটা মানুষ, যার কারণে আমাদের সাথে কাজ করতে, আমার সাথে কাজ করতে খুব ইজি হয়েছে। আর সাকিব ভাইয়ের ক্ষেত্রে বলবো, সাকিব ভাইয়ের সাথে আমার খুব একটা উনার কাছাকাছি যাওয়া হয় নাই, বিকজ অফ সাকিব ভাই তো সাকিব ভাই, সুপারস্টার বলে কথা। তো উনার সাথে খুব ভালো একটা রিলেশন, মানে লাইক একদম খুব ফর্মাল একটা রিলেশন, যে মানে দেখা হলে খুব সুন্দর করে কেমন আছো, কি খবর, এই খুব সুন্দর করে হাই হ্যালো হয়, এতটুকুই, এর বেশি কোনো কিছু হয়নি শুটিং এর বাইরে। আহ আর হচ্ছে, বাট এমনি খুব কেয়ারিং সাকিব ভাই, লাইক মানে মেকআপ রুমে গেলে আহ মানে লাইক একবার আমি মেকআপ রুমে গিয়েছি, তো আমার চেয়ারে কে যেন বসেছিল, পরে সাকিব ভাই, তাই উঠো, চেয়ার দাও ওকে, এই করো সে করো, মানে এইসব বিষয়ে খুব সিনসিয়ার, কো আর্টিস্টের প্রতি খুব কেয়ারিং সাকিব ভাই। আর অপূর্ব ভাইয়ের কথা বলতে গেলে বলবো, অপূর্ব ভাইও খুব কেয়ারিং তার কো আর্টিস্টের প্রতি। সে আমাকে খুব লাইক অনেক খুব কেয়ার করে কাজটা করেছে। অ্যান্ড মানে হি ইজ এ নাইস গাই, সো খুব সুন্দর একটা বিহেভিয়ার থাকে না, খুব মানে যে পোলাইট, কোনো খুবই ওই কিছু যে হ্যাঁ ভদ্র পোলাইটলি, মানুষ। ভদ্রভাবে, যে তানহা এটা এভাবে হচ্ছে না, তুমি এটা এভাবে করো, এটা আমার মনে হয় তুমি এই জিনিসটা এভাবে দাও, মানে খুব সুন্দর করে আসলে বুঝাতে পারে, এন্ড খুব সুন্দর করে নাইসলি বলে। কোনো কিছুতে আমি দেখেছি যে কোনো কিছু সে বিরক্ত হয় না, সে হুম। মোটামুটি সবাইকে খুব সুন্দর করে আপন করে নিতে পারে, যে কোনো সেটের এন্ড প্রোডাকশন বয় থেকে শুরু করে সবাই তার ভক্ত। আমার মনে হয় অপূর্ব ভাই এমন একটা মানুষ যার হচ্ছে শুধু অন স্ক্রিনই তার ফ্যান না, আমার মনে হয় অফ স্ক্রিন যারা তার সাথে কাজ করে, লাইক যারা টেকনিশিয়ান আছে, তারাও হুম। মনে হয় তার ফ্যান। তো এইটা বাহ। হচ্ছে তার মধ্যে মিল, যে বাস্তব জীবনে আহ এবং পর্দায় দুই জায়গায় তার অনেক ভক্ত মানে আছে, অপূর্ব বিকজ ভাইয়ের অফ তার পার্সোনালিটিটা বিহেভিয়ার। মানে কাছাকাছি, কিন্তু আরিফিন শুভ একেবারে উল্টো, আর সাকিব ভাই মানে মিশ্র। বুঝতে পেরেছি। হ্যাঁ, দর্শক আরফিন শুভ দর্শক একদম উল্টা, আমার সাথে রোমান্সের সুযোগ হয় না রিয়েল লাইফে। দর্শক আপনারা যারা আছেন তারা, যদি আমাদের আড্ডা ভালো লেগে থাকে, চিত্রনায়িকা তানহা তাসনিয়াকে আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথেও আমাদের আড্ডাটাকে শেয়ার করতে পারেন, যাতে আমরা তা মানে আরো বেশি দর্শকের কাছে পৌঁছাতে পারি। আর আপু, তোমাকেও আমি লিঙ্কটা পাঠিয়ে দিয়েছি, তুমি এই ফাঁকে যদি তোমার ফ্যান ফলোয়ার যারা যারা আছে তাদের সাথে শেয়ার করো জিনিসটা, হ্যাঁ তাহলে শিওর, আমি অনেকক্ষণ ধরে আমাদের এটাই সাথে চেষ্টা আরো করছি। অনেক দর্শক যুক্ত হবেন। তো হ্যাঁ। এইবার মানে তুমি কাজ করতে থাকো, এর ফাঁকে একটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হচ্ছে গিয়ে একটু মানে ওই আবার সেই প্রচলিত কথার মতো যে সিনেমার নায়িকারা একটু কম দেখা যাবে, একটু আড়ালে থাকবে, তাহলে মিস্ট্রি হবে ব্যাপারটা, মানে তাদের উপর মানুষের আগ্রহটা বজায় থাকবে। সেজন্য আমি শুনতাম যে শাবনূর আপু, মৌসুমী আপু, ওনারা টিভি নাটকে বা ধরো একটু কম কাজ করতো। ইনফ্যাক্ট শাবনূর আপুকে কখনোই দেখা যায়নি মানে কোনো ইন্টারভিউজ এগুলোতে, মানে ওনারা একটু পার্সোনালিটি ওইভাবে ক্রিয়েট করেছিল। তোমার কি আসলে মনে হয় যে বর্তমান যুগে এসে সেই পার্সোনালিটিটা মেনটেন করার দরকার আছে, নাকি ঠিক আছে মানে যেখানে ভালো কাজ আছে সেখানেই করা উচিত? এই ক্ষেত্রে আমার মনে হয় কি, যে আম, শাবানা আপারা যখন ছিলেন, শাবনুর আপুরা যখন ছিলেন, তখনকার হুম 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 টেকনোলজি ওয়াইজ তাদের ইয়েটা অন্যরকম ছিল, তাদের লাইফ হুম হুম স্টাইলটা অন্যরকম ছিল। আর এখন সবকিছু যেটা অনলাইন বেস হয়ে গেছে,
এখনকার হুম, টেকনোলজিটা ডিফারেন্ট, কারণ হচ্ছে ডিফারেন্ট। এখন সবকিছু হয়ে যাচ্ছে ওয়েব বেসড। তো একদম, ওয়েব বেসড যেহেতু হয়ে যাচ্ছে, লাইক আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের ইউটিউব কিন্তু অনেক বড় একটা মাধ্যম এখন, একদম, যে একদম, অনেক একদম। কন্টেন্ট তৈরি হচ্ছে অনলি ফর ইউটিউব। অনেক রাইট। কন্টেন্ট তৈরি হচ্ছে ইউটিউবের জন্য, and অনেকে কাজ করার সুযোগ পাচ্ছে, অনেকে যারা নিজেকে প্রুভ করার সুযোগ পাচ্ছে অনেক ভাবে। এন্ড ইউটিউব দিয়ে হচ্ছে লাইক একটা আহ, আহ, ইউটিউব দিয়ে দর্শকদের কাছাকাছি খুব তাড়াতাড়ি যাওয়া যায়। সো আমার মনে হয় একটা টাইমে সবকিছু ওয়েব বেসডই হয়ে যাবে, এন্ড অলরেডি আমরা দেখছি কিন্তু করোনার কারণে সবকিছু অনলাইন বেস হয়ে যাচ্ছে, ইভেন দো হয়ে যাচ্ছে। অ্যাওয়ার্ড শো গুলো পর্যন্ত ওয়েব বেস হয়ে গেছে এখন। হুম। সো তাদের যুগটা আমাদের যুগটা ডিফারেন্ট। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এখন বলিউডের সব বড় বড় সেলিব্রিটিরাও কিন্তু নেটফ্লিক্সে সিরিজ করছে, কাজ করছে। তো আমার মনে হয় যে আম, জামানা যেমন চেঞ্জ হয়, সো টেকনোলজি সবকিছু যেমন চেঞ্জ হয়, আপডেট হয়, মানুষকেও তার সাথে আপডেট হওয়া উচিত। আর আমি এটা বিশ্বাস করি যে অডিয়েন্স যদি কাউকে পছন্দ করে, ইট ডাজন্ট ম্যাটার সে বড় পর্দায় আসলো বা ছোট পর্দায় আসলো, এটা ম্যাটার করে না। আমার কাছে মনে হয় অডিয়েন্স যদি আসলে কাউকে পছন্দ করে, কারো কাজ পছন্দ করে, সে যদি তার রিয়েল ফ্যান হয়, তাহলে সে থিয়েটারে মুভি রিলিজ হলে থিয়েটারে যাবে, তার ইউটিউবে কিছু রিলিজ হলে ইউটিউবেই দেখবে। সেটা বুঝতে আমার পেরেছি। চিন্তা ভাবনা। হ্যাঁ, আসলেই সেজন্য আমি বলছিলাম যে এই যুগেও কি সেই ধারণাটা আসলে কার্যকর কিনা। তো তুমি খুব সুন্দর করে আমাকে উত্তরটা দিয়েছো। এবার একটু প্রশ্ন করতে চাই, সেটা হলো গিয়ে তুমি কি আগে বলো যে খুব প্ল্যান্ড একজন মানুষ, মানে আগে থেকে পরিকল্পনা করে কাজ করো, নাকি হুটহাট মানে, বা ধরো সামনে এসেছে এটাই তখনই একটা ডিসিশন নিয়ে করে ফেললে? কোন ধরনের মানুষ তুমি কাজের ক্ষেত্রে? না, আমি কাজের ক্ষেত্রে বা আমার পার্সোনাল লাইফ যে কোনো কাজে আমি প্ল্যান করে কাজ করতে খুব পছন্দ করি। আচ্ছা, আচ্ছা। হুটহাট না ডিসিশন নেওয়া বা ইয়ে করা, মানে আমি আমার রিয়েল ঠিকও না। লাইফে খুব গুছানো। আমি আমার রিয়েল বুঝতে লাইফে পেরেছি, খুব গুছানো, এবং আমি প্ল্যান করে কাজও করি, আমি প্ল্যান করে আম, কথা বলারও চেষ্টা করি, সো বুঝতে দ্যাট পেরেছি। আমার সবকিছু অনেক অর্গানাইজ থাকে। তো যখন যেটা হয় কি, খুব তাড়াহুড়া করে কোনো কাজ আসলে আমি নিজেই আহ খুব নার্ভাস হয়ে যাই। কারণ হচ্ছে কি, মাথায় একটু টেনশন থাকে। তাড়াহুড়ার কোনো কাজ ভালো না আমার যেটা মনে হয়, যে সময় নিয়ে প্রিপারেশন, পর্যাপ্ত প্রিপারেশন নিয়ে কাজটা করলে যতটা ভালো হয়, তাড়াহুড়া করে সেই কাজটা তো ভালো লাগে না। কারণ আমার যখন লাইক ফর এক্সাম্পল একটা পারফরমেন্স করতে হবে, হুম, আমাদের দেশে যেটা হয়, একদিন দুই দিন আগে বলে, ঠিক হুম, আছে, হুম। যে পারফরমেন্স আছে, যাও কালকে রিহার্সেল করো, পরশুদিন পারফরমেন্স। এরকম অনেকবারই আমার সাথে হয়েছে, ড্যান্স পারফরমেন্স। সো এটা খুব বাহ! বিরক্ত লাগে আমার কাছে যে এটা খুবই আসলে মানে, হ্যাঁ, হ্যাঁ, এটা খুব বিরক্ত লাগে কি, যে একটা দিন সময় আছে, আমি কি আমার ড্রেস কস্টিউমই রেডি করব, নাকি আমি নাচই তুলবো, নাকি আমি প্রিপারেশন নিব, আমি কি করব? এন্ড একদম। আমি দেখেছি কেউ হচ্ছে মানে কেউ টাইম দিতে চায় না এসব প্রোগ্রাম গুলোর ক্ষেত্রে। সো আমি তাদেরকে বলতে চাই যে আসলে নাচ হোক বা যাই হোক, যে কোনো কিছুর জন্য যদি আগে একটু রিহার্সালের ব্যাপার থাকে, একটু প্রিপারেশন নেওয়ার ব্যবস্থা থাকে, আমার মনে হয় মানে একটু জিনিসটা আরো যথাযথ প্রপার প্রস্তুতি, হবে, একটু আরো টাইম ভালো নিয়ে হবে। সুন্দর করে প্ল্যান অর্গানাইজড ওয়েতে তো করাটা খুব ভালো। তাড়াহুড়া করে করতে গেলে অনেক সময় কি হয়, দেখা গেছে যে আমি একটা হয়তো এই নাচটা আমি আরো ভালোভাবে তুলতে পারতাম, বা আমি নাচের জন্য সুন্দর একটা কস্টিউম রেডি করতে পারতাম। হুম, তাড়াহুড়ার হুম। জন্য সেটা হয় না, কোন রকম নাচটা তোলা হয়, কোন রকম যেটা আছে কস্টিউম সেটাই কোন রকম পরে করে ফেলা হয়, যার কারণে আবার আমাদের মানে দর্শকরা বলে যে না, বাংলাদেশের মানুষদের পারফরমেন্স ভালো না, কস্টিউম ভালো না, হ্যান না ত্যান না এইসব। কিন্তু বিহাইন্ড দ্য সিন অনেক স্টোরি আছে। বিহাইন্ড দ্য সিন হচ্ছে আমাদেরকে টাইম দেওয়া হয় না প্রপার প্রিপারেশন নেওয়ার জন্য, ঠিক আছে। সো আসলে দ্যাটস ওয়াই আমি আসলে আহ, খুব প্ল্যান করেই কাজ করতে পছন্দ করি। সবকিছু লাইক সিনেমাতে যেমন প্রত্যেকটা সিকোয়েন্স চক আউট করা থাকে, হুম, কোথায় হুম, কোন হুম। ড্রেস হবে, কোথায় কোন মেকআপ হবে, কি এভরিথিং লাইক দ্যাট। সো আমার সবকিছু প্ল্যান করে করতে অনেক ভালো লাগে। বাহ! আমি মানে তোমাকে দেখে ওরকমই মনে হয়। আমি যে প্রথমে বলছিলাম না যে তুমি খুব মানে সুন্দর করে মানে অনেক বছর ধরেই তো তোমাকে চিনি, প্রায় ৪-৫ বছর অন্তত হয়ে গেছে। তো হ্যাঁ, প্রথম থেকে তুমি খুব গুছিয়ে, এবং সবচেয়ে বড় কথা কি তুমি খুব বিনয়ী। মানে সবসময় যখনই তোমাকে আমরা কোনো কথা বলি, তুমি হাজার ব্যস্ত থাকলেও তার মধ্যে টাইমটা বের করে সুন্দর করে, মানে ওই যে, যে আমি সাংবাদিক নিউজটা করবে সেটাও জানি খুব সুন্দর হয়। মানে আমি ওই তথ্যগুলো হ্যাঁ, ওইভাবে দিলাম সুন্দর করে। অনেকে আছে না যে হ্যাঁ আপনি করেন বা মানে এই যে একটু, কিন্তু তুমি খুব
গুছিয়ে সুন্দর করে বলো সবসময়। ওই জন্যই আমি ইন্ট্রোতে ওই কথাটা বললাম, কারণ আমি একটা প্রত্যেকটা তারকাকে, আমি জানি না এটা আমার বিশেষত্ব কিনা, আমি আলাদা করতে পারি, মানে সে কোন কারণে আসলে আলাদা সবার থেকে। তো আচ্ছা, তোমার এই যে প্রায় অনেক দিনের ক্যারিয়ার, মানে অনেক দিনও বলতে কি এক কথায় অনেক দিনের, আবার আবার আরেক ভাবে বলা যায় যে আরো অনেক পথ হ্যাঁ, হাঁটতে মানে হবে, আমি তাই না? মানে একদম 14 তে এসেছি তো, হ্যাঁ, হ্যাঁ। 14 তে এসেছি অলমোস্ট মানে অলরেডি 6 ইয়ার্স। অর্ধযুগ হয়ে গেছে তোমার, মানে 6 বছর তুমি পার করে ফেলেছো। তো এই 6 বছরের প্রাপ্তি তোমার কি আসলে, মানে তোমার কাছে কি মনে হয় যে এই 6 বছরে সবচেয়ে বড় প্রাপ্তি কোন জায়গাটায়, বা মানে ক্যারিয়ার যেটা তোমার এখন আছে সেটা নিয়ে তুমি কি আদৌ সন্তুষ্ট, নাকি তোমার কাছে মনে হচ্ছিল যে আমি আরো একটু জ্বলে উঠতে পারতাম? কি মনে হয় একটু যদি খোলাসা করে একদম ইয়ে করে বলো, কি বলে, কোনো রাগ ঢাক না রেখে বলো। ক্যারিয়ার, মানে ক্যারিয়ার নিয়ে মানে প্রাপ্তি বলতে গেলে আলহামদুলিল্লাহ অনেক প্রাপ্তি আছে। হুম, কিছু কিছু ভালো কাজ করেছি এই ক্যারিয়ারে, এবং হুম। আমি কি বলবো, বড় বড় সব সুপারস্টারদের সাথে কাজ করেছি, যেটা হ্যাঁ, তুমি তা বললা করেছো। একটু আগেই। হ্যাঁ, যে আমার ডেফিনেটলি। প্রাপ্তি এটাই যে আসলে মানুষ, মানে এরকম অনেকে আছে যারা 13টা 14টা সিনেমা করে ফেলেছে কিন্তু কেউ চিনে না, বা কোনো মানে সুপারস্টারের প্রথম সাথে সারির বা তারকাদের বড় সাথে কোনো কাজ হিরোর করা, সাথে কাজ ডিরেক্টরের করতে সাথে কাজ পারেনি। করা, হ্যাঁ। এরকম অনেক আছে আমাদের ইন্ডাস্ট্রিতে। সো দ্যাট, ইন দ্যাট সেন্স আই এম ভেরি লাকি যে আমি আহ, মানে আমি ওয়েট করি ভালো কাজের জন্য। 6 বছরে ধরতে গেলে আমার কাজের সংখ্যা কম, কিন্তু কোয়ালিটিফুল কাজ বেশি। কারণ হচ্ছে আমি চাইলে কিন্তু প্রচুর কাজ করা যায়, ইন্ডাস্ট্রিতে অনেক কাজ হচ্ছে, কিন্তু আমি একটা ভালো, আমি 10টা মানে কোয়ালিটি লেস কাজকে রিজেক্ট করি একটা ভালো কাজ হুম, হুম, পাওয়ার জন্য। একটা কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করে এসেছি আমি শুরু থেকেই। আমার সিনেমাতে, আমি 3টা সিনেমা করেছি, 3টা সিনেমাতে আমার খুব প্রথম সারির তারকা আছে। আমি নাটকে ঢুকেছি, নাটকেও আমি মোটামুটি অপূর্ব ভাষাতে কাজ করলাম, বা এরকম আমার সবসময় টার্গেট থাকে যে আমি কোয়ালিটিফুল কাজ করব। তো এবং সেটার বেস্ট জন্য মানুষ আমার যারা যদি, আছে ইন্ডাস্ট্রিতে তাদের সাথে করবা, যাতে কিছু শেখাও যায় তাদের অবশ্যই, কাছ থেকে। অবশ্যই, এবং এবং হচ্ছে মানে আহ, কাজ কম করব বাট কোয়ালিটিফুল কাজ করব, এটা আমি সবসময় মেনটেন করে আসছি। কারণ হচ্ছে আমার মানে এখানে মিডিয়াতে কাজ করে আমার অনেক বড় হতে হবে, আমাকে অনেক টাকা ইনকাম করতে হবে, এরকম নট লাইক দ্যাট। আমার কাজের ইয়ে হচ্ছে যে আমার কাজ আসে আমার কাছে, আমার ভালো লাগলে আমি করি, ভালো না লাগলে করি না। বিষয়টা এরকম, বুঝতে আমি পেরেছি। এটা টোটালি কখনো সিরিয়াসলি নেই না যে আমি আমি কাজ কেন হচ্ছে না, আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি বা আমি ডিপ্রেশনে চলে যাব, বা আমার ক্যারিয়ার এখানে থাকতে পারতো, আমার ক্যারিয়ার ওখানে থাকতে পারতো। এটা আমি বলবো না। কারণ হচ্ছে যে আসলে প্রতিটা মানে মিডিয়াতে কাজ না, একটা লাকেরও ব্যাপার আছে। সো এখানে 20% হলেও লাক ম্যাটার করে। সো মানে আসলে লাক ফেভার না করলে সারা জীবন কাজ করে গিয়েও কোনো লাভ নাই। সো এটা তাই আমি সত্যি কথা। যতদিন কাজ করেছি এখানে, কাজ করছি এখানে, আমি চাই যে কাজ করে যেতে। এর মধ্যে আমি যদি মানে আরো দর্শকদের কাছ থেকে অবশ্যই যদি আমি সাড়া পাই, আমি কাজ করে যাব। আমার কোনো সমস্যা নেই, আমার ইচ্ছা আছে কাজ করার, বাট আমি কাজটাকে খুব ভালোবাসি এন্ড কাজটাকে খুব এনজয় করি, যদিও আমাদের কাজটা অনেক কষ্টের। তারপরও হুম। সামহাও কেন জানি ভাল লাগে অনেক, লাইক, সো দ্যাটস ওয়াই আমার হচ্ছে কাজ নিয়ে থাকতে ভালো লাগে। বাট এরকম কোনো অপ্রাপ্তি কিছু নাই যে এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো। আমার মনে হয় যে আম, প্রতিটা মানুষই তার ভাগ্য নিয়ে আসে। সো ভাগ্য একটা বড় ফ্যাক্ট। সো দেখা যাক, মানে আমি যে মিডিয়াতে আজকে কাজ করছি এটাও একটা কিন্তু ভাগ্য, কারণ আমার কোনো প্ল্যানই ছিল না, আমার কোনো ইচ্ছাও ছিল না। তো একদম আমার ভাগ্য আমাকে এখানে টেনে নিয়ে আসছে। সো দ্যাটস আমি লাকে খুব বিলিভ করি। দেখা যাক আমার লাকে কি আছে, যদি ভালো কিছু থাকে ভালো হবে, আদারওয়াইজ অন্য কিছু করব, এই আর কি। একদম আসলে সত্যি বলেছো তুমি, কারণ আমি তোমার কাজকর্ম আগে থেকে দেখেছি, এবং বললাম তো যে তুমি যখনই কথা বলো, অনেকে আছে যারা বলে যে অমুক, মানে আমাদের সাথে কথা বলতে গেলে অনেকে বলে ফেলে যে ওই নায়িকা তো এখন টপ লিস্টে গেছে, কিন্তু তার তো আসলে কোয়ালিটি নাই, আমরা বরং ওর থেকে বেশি কোয়ালিটি ফুল, আমরা যেতে পারি। কিন্তু তুমি কখনো এরকম বলো না যে অমুক গিয়েছে, কারণ তুমি চাও যে তোমাকে আস্তে আস্তে একটু একটু করে তুলে ধরতে, অন্য কে কি করেছে, অন্য মানে তোমার কাছে মানুষ হিসেবে আমার যেটা মনে হয়েছে যে তুমি আসলে নিজের মতো করে পথ চলো, মানে কাউকে ছোট করা, কাউকে বড় করা, নিজে ভালো করলে আমি সেটা একটা একসময় জিনিস ভালো হবে। আমি একটা জিনিস মানি, এই জিনিসটা আমি তোমাকেও বলি। আমি একটা হুম, জিনিস মানি কি, লাইফে তুমি যদি ভালো থাকতে চাও, তুমি হুম, যদি হুম, হ্যাপি থাকতে চাও,
সবচাইতে বড় তোমার টেকনিক হচ্ছে তুমি অন্যের সাথে কখনো নিজেকে কম্পেয়ার করবা না। কম্পেয়ার করো না। অন্যের সাথে কখনো নিজেকে কম্পেয়ার করা উচিত না, কারণ হচ্ছে ইউ ডোন্ট নো অন্যের লাইফে কি হচ্ছে কি চলছে তুমি জানো না। সো হুম, বাইরে থেকে দেখে মনে হয় দিস ইজ ভেরি হ্যাপেনিং, তার লাইফটা অনেক হ্যাপেনিং, অনেক কালারফুল, অনেক হুম। গ্ল্যামারাস। বাট যত কাছাকাছি যাবা হয়তো তার লাইফটা ওরকম না। সো সবচেয়ে মানে ভালো থাকার মানে আল্লাহ যেটা বলেছেন যে তোমরা নিজে যেটা পাইছো সেটা নিয়ে শুকরিয়া আদায় করো, অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করো না, কারণ হচ্ছে অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করলে আমি দিনে দিনে আরো আপসেট হতে থাকবো, আমি দিনে দিনে স্যাড হতে থাকবো, ওর এটা আছে আমার কেন এটা নাই। বরং তার চেয়ে আমার থেকে নিচে যারা আছে আমি তাদেরকে দেখি যে আজকে অনেক মানুষ আছে যারা ড্রিম দেখে আমার লাইফ স্টাইলটা লিড করার জন্য। একদম, একদম। এটা খুব গুণী সো কথা দ্যাট দামি কথা বলেছো তুমি। হ্যাঁ, সত্যি এটা। সো একদম। দ্যাট আমি মানে এটা আমি মানি, খুবই আমি এটা মেনে চলি, দ্যাটস আমি সবসময় আলহামদুলিল্লাহ আমি মেন্টালি খুব হ্যাপি থাকি। হ্যাঁ, ওইটাই আসলে খুব ইম্পোর্টেন্ট। কারণ শিল্পীর যদি মানে মানসিক অবস্থাটা সুখকর না হয়, স্টেবল না হয়, তাহলে তো শিল্প চর্চা হয় না। মানে শিল্প চর্চা তো আসলে মানে শুধু বডি ল্যাঙ্গুয়েজ বা মানে শারীরিক কসরতের উপরে না, পুরোটা মেন্টালি অনেকটা ডিপেন্ড করে যে তুমি কতটা ফিট এবং তুমি কিভাবে সার্ভাইভ করবা, এখানে সামনে কিভাবে তুমি পদক্ষেপ নিবে। সেজন্য আসলে এক একটা তারকা এক অ্যাবসলিউটলি। এক রকম হয়ে যায়। অনেকে আছে হুট করে এসে প্রচুর মানে স্টারডম পেলো, কিন্তু দেখো যে সে টিকতে পারছে না, কারণ তার মেন্টাল মানে মানে স্ট্যাবিলিটি ওরকম নাই। আবার অনেকে আছে যে খুব মানে আস্তে আস্তে ধীরে ধীরে চলছে, কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করছে, যাকে আমরা বলি যে লম্বা রেসের ঘোড়া সে। তো ওইরকম হওয়াটাই তো ভালো, মানে শেষ পর্যন্ত টিকে থাকা এবং দর্শকের মনে একদম শক্ত একটা অবস্থান তৈরি করে নেয়া। আচ্ছা, এই যে তুমি একটু আগে আমাকে ওই কথাটাই বলছিলাম, আমি যেটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে তোমার এখানে আসার কথা ছিল না, ওই নায়িকা হওয়ার গল্পটা আমি অনেকবার শুনেছি তোমার কাছে, প্রায় ২টা ৩টা ইন্টারভিউতে। তুমি আরেকবার যদি আমাদের অডিয়েন্সকে ছোট করে বলতা যে তোমার নায়িকা হওয়ার সেই মজার গল্পটা। নায়িকা হওয়ার মজার গল্পটা হচ্ছে যে আহ, আমি মানে আমার আরেকটা ফোনে লগ ইন করার চেষ্টা করছি লিঙ্কটা শেয়ার দেওয়ার জন্য, বাট আমি আচ্ছা, লগ আচ্ছা। ইন করতে পারছি না কারণ আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটা ভুলে গেছি। ও, তাহলে ওকে, এটা লেট মি দিয়েই ট্রাই। করতে হতো, তাই? হ্যাঁ, এটা দিয়ে করতে হতো। আচ্ছা, আমি চেষ্টা করি, ইটস ওকে। নায়িকা হওয়ার গল্পটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে টোটালি আমি বলেছি। আহ, ফেসবুকের মাধ্যমে আমি আসলে অফারটা পাই। অফারটা পাওয়ার পর আহ, আমি মানে সিনেমা মানে এমনি না, ফেসবুকে কাস্টিং ডিরেক্টররা খুব নক করতো এই নাটক করার জন্য বা টিভিসি করার জন্য, কিন্তু কখনো আমি সিরিয়াসলি নেইনি। বাট সামহাউ সিনেমার মানে নীরব যখন আমাকে নক করে, মানে আমার ফার্স্ট মুভির হিরো, হিরো, নীরব হ্যাঁ। আমাকে যখন নক করে তখন ওকে আমি রিপ্লাই করি, কারণ ও আমার ফেসবুক ফ্রেন্ড ছিল, মাঝে মধ্যে হাই হ্যালো হতো। তো ও হতো। যখন নক করে আমাকে অফারটা দিয়েছে তখন আমি ওর সাথেও ফান করছি। বিশ্বাসযোগ্য মনে হয়েছে, ঠিক আছে। আই থট যে হ্যাঁ, ওটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে, আমি রিপ্লাই দিয়েছি। তো আমাকে এমনি জাস্ট জিজ্ঞেস করছে যে তুমি কি মুভি করবা? তো হুম। আই ওয়াজ লাইক কার সাথে? তখন ও বলে কি কেন আমাকে পছন্দ হয় না? তো আমি বললাম ও ওকে, এরকম ওর সাথে আমার কথাবার্তা হলো। তো আমি বললাম যে না, হুম। বাসা থেকে তো দিবে না। বলে বাসা থেকে না দিলে আমি ওটা আমি ম্যানেজ করবো, আঙ্কেল আন্টির সাথে আমি কথা বলবো, এরকম কথাবার্তা। পরে হচ্ছে ওই দিন আমাদের কথা এতটুকুই শেষ। তারপরে ও আমি না ভুলে গেছি যে হিরো মানুষ ফাইজলামি করছে আমার সাথে হয়তোবা। আচ্ছা। তারপরে আরেকদিনও নক করলো, এন্ড নক করে আমাকে বললো কি ব্যাপার, তুমি তো কিছু জানালা না, এই সেই। পরে আমি বুঝলাম যে না, এই কাহিনী তো সিরিয়াস, সিরিয়াস, সে মানে উনি তো সিরিয়াসলি বলেছে, সিরিয়াস হ্যাঁ। হয়ে গেছে। তো হুম। সিরিয়াসলি বলেছে। পরে আমি বললাম যে আসলে আমার আমার কোনো প্রবলেম নাই, বাট আমার বাসা থেকে হয়তো দিবে না। পরে ও বললো যে ঠিক আছে, বাসায় আঙ্কেল আন্টির সাথে আমি কথা বলবো, তুমি হুম। তাদের সাথে আমাকে একটু মিট করে দেওয়ার ব্যবস্থা করো। পরে হচ্ছে আমরা কেএফসি তে আমি, আমার বাবা মা আর হচ্ছে আমার ডিরেক্টর রফিক শিকদার আর নীরব, আমরা 5 জন মিট করলাম। মিট করার পরে তাদের সাথে আব্বু আম্মু কথা বললো, কথা বলার পরে তারপরে আব্বু আম্মু তো মানে মুভির গল্পটা শুনলো। তারপর ওরা আব্বু আম্মুকে এভাবে বুঝালো যে আসলে একটা লিড রোলে সিনেমা করার জন্য অনেক মানুষ স্ট্রাগল করে। সেখানে ওকে আমরা ভাবছি মানে এটা অনেক আসলে বড় একটা অপরচুনিটি ফর হার। এটা আসলে দেন সুযোগটাকে, যেহেতু অপরচুনিটি আসছে ট্রাই করে দেখেন, ভালো না লাগলে এরপরে আর করবে না।
সো এইভাবে যখন আব্বুকে বলা হলো, তখন আব্বু চিন্তা করলো আচ্ছা ঠিক আছে, এটা যখন আসছে করে দেখো, চেষ্টা করে দেখো, তুমি পারবা কিনা এটাও তো ব্যাপার আছে, তুমি করবা কি ব্যাপার করবা আছে। না তো আছে, আবার তুমি পারবা কিনা সেটাও তো একটা ফ্যাক্ট। সো তারপরে হচ্ছে এইভাবে স্টার্ট করা আসলে। তো সেটাই ডিরেক্ট বলছিলাম যে সিনেমা দিয়ে গল্পটা আমার খুবই মজার এবং চলচ্চিত্রের আহ, যাত্রা শুরু। হ্যাঁ, আমরা যে এখন এই মানে হ্যাঁ, অনলাইনের যুগে বসবাস করছি, তো তুমি হচ্ছে তার চমৎকার উদাহরণ। তুমি একদম অনলাইনের প্রোডাক্ট, একদম মানে একদম মানে ফেসবুকের ফেসবুক মাধ্যমে। না থাকলে, ফেসবুক না থাকলে আমার লাইফে মনে হয় না আমি কোনো ছেলেকে চিনতাম, আমার মনে হয় না আমি মিডিয়া ইন্ডাস্ট্রিতে আসতাম। মানে এখন ফেসবুক হতে এত ফেসবুক ফ্রেন্ড হয়ে গেছে, মানে এত ছেলে ফেসবুকে আছে, সব মডেলসরা বা মিডিয়ার লোকজন সবাই, জার্নালিস্ট সবাই আছে ফেসবুকে। ফেসবুক যখন ছিল না তখন আমার লাইফ ছিল আমার ইউনিভার্সিটি, কয়েকটা ক্লাসমেট আর আমার ফ্যামিলি, আত্মীয় স্বজন, এই আমার লাইফ ছিল। আচ্ছা, তোমাকে একজন ভক্ত মানে মেসেজ করেছে, সেটা একটু আমরা পড়ি। আপু, সামনে কি কোনো সিনেমা আসছে আপনার? যদিও সময় খারাপ, তবু আশা করে থাকার মতো কোনো কথা কি আছে? মানে সে বুঝতেছে যে করোনার মধ্যে আসলে সিনেমা এখন নির্মিত হচ্ছে না। সে খুব মানে বোদ্ধা দর্শক বলতে হবে, আয়ুব আল আমিন। তো তার প্রশ্নের উত্তরে তুমি কি বলছো? তুমি কি না আসলে সিনেমা করছো কিনা? এটা তো আসলে আমারও প্রশ্ন ছিল যে সামনের কাজ বা তোমাকে কবে দেখা যাবে। অনেক দীর্ঘদিন তোমার সিনেমাতে একটা বিরতি আছে, তো সেটা আর কি। হুম, ওই যে আমি বললাম যে আমি আসলে ওয়েট করি ফর কোয়ালিটিফুল ওয়ার্ক। সো এখন যে যিনি প্রশ্নটা করেছে তাকে অনেক অনেক থ্যাঙ্কস। সবচেয়ে বড় কথা যে আপনি হুম সিনেমার একজন দর্শক এবং আপনি হুম ওয়েট হুম করছেন সিনেমার জন্য, সিনেমা দেখবেন, এটার জন্য আপনাকে আসলে অনেক অনেক থ্যাঙ্কস। সিনেমা মানে আমরা সবাই আসলে আশা করছি যে সিনেমা ইন্ডাস্ট্রিটা খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়াবে, করোনাটা বাংলাদেশ থেকে বা পৃথিবী থেকে খুব তাড়াতাড়ি চলে যাবে। হোপফুলি আমরা হুম আবার আমাদের কাজ শুরু করব। আর আমি যেহেতু সিনেমার লোক, সিনেমা আমার হুম। কাছে সবসময় ফার্স্ট প্রায়োরিটি, তো তা অবশ্যই সিনেমা ডেফিনেটলি আগে, ডেফিনেটলি, সিনেমা কারণ তোমাকে সবাই করব। সিনেমা দিয়ে চিনেছি, সেটাই। অবশ্যই সিনেমা করব আর এবং তারপরে বাকি সবকিছু। মানে আমাদের এখানে মানে যে সমস্ত দর্শকরা যুক্ত থাকে তারা খুব মানে ইন্টেলেকচুয়াল বলতে হবে। একজন কিন্তু খুব মানে আমি এটাকে মজা হিসেবে নিচ্ছি যে সে একটা মজার প্রশ্ন করেছে, সেটা হচ্ছে মানে কমেন্ট করেছে। এটার নাম হচ্ছে কি, ওনার নাম মোহাম্মদ মঈনুল ইসলাম জুনায়েদ। আপনার কোনো কোয়ালিটি নাই, এর জন্য কোয়ালিটিফুল মানুষের সাথে কাজ করতে চান। না, এটা পুরোটাই আপনার, ওনার ভুল ধারণা, সেটাই হচ্ছে আমরা বলতে চাচ্ছি। কারণ কোয়ালিটিফুল মানুষের সাথে কাজ করলেই মানে না কাজটা এটা কোয়ালিটি এক সম্পন্ন হয়, না 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 সেটা সেটাই। না, উনি লিখেছে, ওনার কমেন্টের জন্য থ্যাঙ্কস, বাট আমি একটা কথা হুম হুম। বলতে চাই এখানে, জাস্ট এক কথা অ্যান্সার দিব। যে কোয়ালিটি যদি না থাকে তাহলে কোয়ালিটিফুল আর্টিস্টরা আমার সাথে কাজ করতো না। কাজ করতো না, তাই না? সেটাই তো বললাম সো যে পরিপূরক এনিওয়ে, মানে দে আর জাস্ট অ্যাটেনশন সিকার, নাথিং এলস। হুম হুম হুম, নাথিং। না, ঠিকই আছে। ওই জন্য আমি ইয়েটা পড়লাম যে আপনার ধারণাটা পুরোটা ভুল, সেটা আমরা একটু বলে দিলাম। এনিওয়ে, তো তোমার ইটস কাছে ওকে, এক মানে একজনের হ্যাঁ হ্যাঁ, মতামত এক এক রকম থাকবে, ডাজন্ট এক এক ম্যাটার। রকম হবে, সেটাই স্বাভাবিক। আম, আচ্ছা, তুমি যে বললা যে হুট করে সিনেমার নায়িকা হয়েছে, তার মানে তুমি ছোটবেলা থেকে আসলে সেভাবে প্রস্তুতি নাওনি, মানে যে আমি সিনেমা করব বা আমি একটু নাচ শিখি বা আমি একটু ইয়ে করি। কিন্তু এখন যখন এই যে সিনেমাতে ঢোকার পরে অনেক কিছু করতে হয় আমাদের, তাই না? মানে তোমাকে ফাইট করতে হচ্ছে, হুম। তোমাকে আম, নাচতে হচ্ছে, তোমাকে অভিনয় তো করতেই হচ্ছে। তো এটা আসলে মানে কোনো কিছু না শিখে আসলে কি একটু চ্যালেঞ্জটা বেশি, মানে সিনেমা টিকে অনেক থাকাটা? অনেক অনেক বেশি, মানে অনেক বেশি চ্যালেঞ্জিং। আহ মানে কি বলবো, নাচ তো খুব নাচ আমার খুব পছন্দের। আমি নাচের যে রিয়েলিটি শো গুলা হয় আমি মোটামুটি দেখি, বাংলাদেশ হ্যাঁ হোক হ্যাঁ, ইন্ডিয়াতে হোক। ইন্ডিয়াতে হোক। আমার খুব ভাল লাগে যারা খুব সুন্দর নাচে, হুম। আমি দেখি অবাক হয়ে তাকায় থাকি, মানে আমার কাছে খুব ভাল লাগে। তো নাচ শিখা হয়নি, গানও শিখা হয়নি, মানে কোনো কিছু শিখা হয়নি ছোটবেলা থেকে। আম, মানে আমার বাবা চেষ্টা করেছে, নাচের টিচারও রাখা হয়েছিল, গানের টিচারও রাখা হয়েছিল, কোনোটাই করি নাই, কারণ এই ট্রেডে আসার কোনো ইচ্ছাই আসলে ছিল না। তো আহ, আমার ইচ্ছা ছিল যে আমি হয়তো কোনো ব্যাংকে জব করব বা কোনো, মানে খুব আরামে এসিতে বসে খুব আরামে কোনো চাকরি টাকরি করবো, এরকম কোনো একটা প্ল্যান ছিল। কিন্তু মিডিয়াতে কাজ করবো এরকম কোনো প্ল্যান ছিল না, তাহলে তো ছোটবেলা থেকেই প্রিপারেশন নিয়ে আসতাম। মানে এখন আফসোস লাগছে যে বাবা কিন্তু আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমার জন্য ড্যান্সের টিচার রেখেছিল, কেন শিখলাম না নাচ। মানে আমার কেন বিরক্ত লাগছে যে সে কেন ক্লাসিক্যাল শিখাচ্ছে, সে আমার তো পছন্দ মডার্ন, সে মডার্ন কেন মডার্ন একটু শিখাচ্ছে না। হিপ হপ করবো, একটু মডার্ন ডান্স এই করবো, জন্য সেটাই। এই জন্য নাচের টিচার বাদ।
তারপরে গানের টিচার, সে কেন আমাকে সারেগামা শিখাচ্ছে, সে কেন আমাকে গান শিখাচ্ছে না, এই জন্য সে বাদ। সরাসরি একটা গান শিখাই দিক, মানে যাতে আমি বন্ধুদের সাথে গিয়ে একটু আনন্দ মানে ইয়ে পাই না, মানে হ্যাঁ, and একটু গান, ফিলতে পাই আর কি। গানও শিখাচ্ছে, গানও শিখাচ্ছিল সব বাচ্চাদের গান, কি কি লাল ঝুটি কাকাতুয়া এইসব গান। তো আমার এইসব আচ্ছা গান আচ্ছা। ভাল লাগে না। এটা খুব এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আসলে। এটা হ্যাঁ, সব আমি অনেক বলছি বাচ্চাদের এত সাথে সুন্দর হয়, এটা সুন্দর অনেক গান বাচ্চাদের আছে, সাথে হয়। এত সুন্দর গান আছে সিনেমাতে, এত সুন্দর সুন্দর কিন্তু মুভির তখন গান, তো আপনি আমাকে মানে সালমান এখন শাহ হাসি গান কেন পাচ্ছে, কিন্তু শিখান তোমার না? কিন্তু তোমার কিন্তু মনে হওয়া উচিত এখন যে আসলে তখন যেটা শিখাচ্ছিল ওইটাই ঠিক ছিল এবং ওটা শিখলে আরো হ্যাঁ, বেটার হতো, এখন তাই না? খুব মানে এটা মনে হতো। সো স্টুপিড। আর আমি আমার গানের টিচারকে বলেছিলাম যে আপনি কেন আমাকে সালমান শাহর গান শিখান না। এটা তা এটা খুব তখন সে ইন্টারেস্টিং। হচ্ছে, হ্যাঁ, তখন সে বলতেছে না, আগে হচ্ছে তোমাকে সব বাচ্চাদের গান শিখতে হবে, তারপরে হচ্ছে তারপর আমি বাসায় যে কান্নাকাটি করে আনছি, না এই টিচার ভালো গান শিখায় না, সে নিজেই ভালো গান পারে না, আমি তার কাছে শিখবো না, এই করে তাকে আচ্ছা, বাদ আমাদের শিখায়। খুবই আমাদের দুজনেরই মানে পরিচিত প্রিয় মানুষ কামরুজ্জামান মিলু ভাই লিখেছে, নাইস শো, হ্যাপি টু সি মাই টু বোথ ফেভারিট মিডিয়া পারসন। থ্যাংক ইউ সো মাচ কামরুজ্জামান মিলু ভাইয়া। থ্যাংক ইউ সো থ্যাংক মাচ ইউ সো মিলু মাচ। ভাই। হ্যাঁ, আমাদের খুব কাছের মানুষ মিলু ভাই। সব সময় মানে এই মানুষটাকে কাছে পাই, কোনো নিউজ হলে বা হ্যাঁ, কোনো কিছু আপডেট দিলে সবার আগে মিলু ভাই আছে। তো থ্যাংক ইউ সো মাচ মিলু ভাই মিলু ভাইয়া সুন্দর কমেন্ট মানে করার জন্য। ফিল্মের মানুষের জন্য খুবই ডেডিকেটেড, এটা আমি তো অনেক বছর ধরে অবশ্যই, ওনাকে চিনি, তুমিও নিশ্চয়ই চেনো। এনিওয়ে, অবশ্যই। তো তোমার কাছে এবার একটা মজার প্রশ্ন করি, আমরা মজার মধ্যে আছি তো মজার প্রশ্ন করি। আচ্ছা, তুমি কি তোমার তো ফ্যান মানে ছেলে ভক্ত আছে অনেক, তো কখনো কোনো হুম। ছেলে ভক্তর উপর তুমি ক্রাশ খাইছো? মানে তোমার উপর তো খাইছে অনেকেই, কিন্তু তুমি খাইছো কিনা উল্টা, এটা ভেবে বলো। ছেলে ভক্তর উপরে আমি ক্রাশ খাইছি? না, হুম। মনে পড়ে না। বা আমি না, কোনো ফ্লার্ট করেছো কিনা, যে দেখা করতে এসে যে একটু ফ্লার্ট করলা, একটু টিটকারি মারলা, মানে না এরকম কোনো কিছু এরকম, হয়েছে কিনা? না এরকম আমার হয় না, আমি খুব কম ক্রাশ খাই। আর আমি সব ক্রাশ খাই সব সিরিয়াল দেখি, সিরিয়ালের হিরোদের উপরে, মানে আমি রিয়েল লাইফে ক্রাশ খাই না। Straight বলে দিলাম। এটা তো খুবই মানে তুমি সবসময় ড্রিমের মধ্যে আছো তাহলে, মানে নিজের সিনেমা হ্যাঁ, চিত্রনায়িকা তো মানে আমি সব। খুব, হ্যাঁ মানে আমি হচ্ছে মানে একটা টার্কিশ হিরো আছে, আহ, আহ, ওর নামটা অনেক কঠিন, বুরাক ওর নাম। বুরাক ডেনিস, পেয়ার বুরাক লাভজমে ডেনিস। কাহা। হ্যাঁ, হ্যাঁ, বুরাক ওর ডেনিস। মানে, হ্যাঁ আমি মানে ওর অনেক, মানে ওর উপর অনেক বড় ক্রাশ আমার আর কি। হ্যাঁ। তো আমি রিয়েল লাইফে আমার কাউরে ভালোই লাগে না, মানে ক্রাশ খাওয়ার মতো। আহ আমি আসলে রিয়েল লাইফে ওইভাবে কাউকে দেখিও না। সো আমার বাট আমি হচ্ছে খুব সিরিজ দেখি তো, তো এদের উপরে হুম, খুব ইজিলি ক্রাশ খাই আর কি। কারণ বুঝতে আমার পারছি। মনে হয় আচ্ছা, কি, এই যে যে টাইপের ক্যারেক্টার আমার পছন্দ, ওই টাইপের ক্যারেক্টার শুধু সিনেমাতে নাটকেই পাওয়া যায়, রিয়েল লাইফে পাওয়া যায় না। এত আচ্ছা, সুইট, সেটাই এত আমার এটাই ডেডিকেটেড। আমার প্রশ্ন ছিল, এটাই আমার প্রশ্ন ছিল যে তুমি যেহেতু মানে ক্রাশ খুব কম খাও, তাহলে কি ধরনের কোয়ালিটি থাকতে হবে তোমার জীবন সঙ্গী যে হবে, বা তোমার আহ কি বলে মানে তোমার পছন্দের যার উপর তুমি ক্রাশ খেতে পারো সেই লোকের মানে কি কি গুণাবলী থাকতে হবে, সেটা একটু যদি জানতা। ওই যে বললাম, বাস্তবতা চিন্তা করলে তো আসলে অনেক কিছু মাথায় রাখতে হয়, কিন্তু হুম, ফ্যান্টাসিতে যখন থাকি তখন এত কিছু মাথায় রাখতে হয় না, তখন মনে হয় যে অনলি লাভ এন্ড কেয়ারিং ইজ এনাফ। বিকজ অফ এই যে হুম, বুরাকের কথাই বললাম, ও যে হুম। সিরিজটা করে, এই সিরিজে তার যে ক্যারেক্টারটা, এই টাইপের মানুষই আমার পছন্দ, মানে এন্ড এই খুবই টাইপের মানুষ সবারই কুল, পছন্দ। ড্যাশিং, হাই, লম্বা, তারপরে একদম। ফর্সা, এবং সে একজন সাকসেসফুল বিজনেসম্যান, এই টাইপের মানে হইলে তোমার মোটামুটি না, তার মানে না, বড় লোক। না, দর্শক না, না, আপনারা না। দেখেন, তানহা তাসনিয়ার যারা ভক্ত আছেন তাদের মিলান, একটা হচ্ছে প্রথমে তাকে খুবই হাইলি এডুকেটেড হতে হবে, তাকে 6 ফিট লম্বা হইতে হবে, অনেক বেশি ফর্সা হইতে হবে, তাকে টাকা না, থাকতে হবে, তার মানে তার অনেক এরকম অনেকেই আছে, কিন্তু আমার সাকসেসফুল হতে সবার হবে। ভালো লাগে না। So, আচ্ছা। না, তার মধ্যে যেটা বেস্ট গুণ সেটা হচ্ছে যে সে তার গার্লফ্রেন্ডের প্রতি লয়াল, এন্ড সে তার খুবই গার্লফ্রেন্ডকে, খুবই খুবই সে তার মানে গার্লফ্রেন্ড, জীবনের মানে সবচেয়ে বেশি সিরিজের তার ভালোবাসে, রাইট? ক্যারেক্টারের কথা বলছি আমি, আমি দেখেছি, বলো, ক্যারেক্টারের আমার কথা বলছি পুরোটা আমি মনে ওই, পড়ে। হ্যাঁ তো হুম, দেখছো না, আমি ওটাই হুম, বলতেছি যে নট ফর দ্যাট যে সে রিচ বা সে গুড লুকিং, সে হ্যাঁ, হ্যাঁ। স্টাবলিশড, নট ফর দ্যাট, মানে মানবিক গুণগুলোর কথা বলছো তুমি, তার যে বুঝতে পেরেছি। পজিশন, আমি হুম, বুঝাচ্ছি যে তার যে পজিশন, সেই পজিশন থেকে কিন্তু সে তার পজিশনটাকে অনেক মিসইউজ করতে পারতো।
বাট তো সে সেটা রাইট, করে রাইট। নাই, সে কিন্তু ওয়ান ওমেন ম্যান হয়ে সে ওই মেয়েটার হুম, জন্যই যা যা অনেক করছে ওই কিছু মেয়েটার করে, জন্যই অনেক কিছু করছে, করে। এন্ড তার ভালোবাসা, তার লয়ালিটি, তার ডেডিকেশন সবকিছু ওই মেয়েটাকে ঘিরেই। এন্ড ইন পর্যন্ত সে কোনোভাবেই মেয়েটার মানে সাথে সম্পর্ক ছিন্ন করেনি, মেয়েটার পাশে ছিল। তো এই গুণগুলো আসলে আমাকে খুব টাচ করে আর কি। বুঝতে পেরেছি। মানে ছেলেদের ওই কেয়ারিং, তারপরে ওই সততার জায়গাটা, ওই মানবিক দিকগুলোর কথাই তুমি আসলে বলছো বারবার। আমি বুঝতে পেরেছি। এক্স্যাক্টলি, বড় লোক আহ, বড় লোক দেখতে গুড লুকিং ডাজন্ট ম্যাটার, এগুলো কোনো কিছু আচ্ছা, ম্যাটার করে না। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, আমাদের মানে আড্ডার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। তো আমরা সম্পর্ক মানে তোমার মানে জীবন সঙ্গী এগুলোতে ছিলাম। তো ওই আনুষঙ্গিক প্রশ্ন আরেকটা, সেটা হচ্ছে যে এখন কি তুমি মানে প্রেম করছো নাকি একদম সিঙ্গেল? আমি কি বলবো, সত্যিটা বলবো না মিথ্যা বলবো? সত্যিটাই তো কেন বলবো দর্শক, এই মানে ধরনের প্রশ্ন সত্যি, কেন? মানে প্রশ্ন মানে কি, তুমি যদি স্কিপ করতে চাও তাতে কোনো কারণ আমি তাহলে পরের প্রশ্নটা করবো আর কি, মানে এটার উপরে ভিত্তি করে। তার মানে হলো কি, বিয়ে করার প্ল্যান কবে, প্রেম, সেটা হচ্ছে আমার প্রশ্ন। আচ্ছা প্রেম নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে যে মানে আমি খুব রোমান্টিক একটা মানুষ। আমি হুম, মানে আমি ওই যে ওয়ান ম্যান টাইপের একটা মানুষ। তো হুম। অবশ্যই প্রেম করছি, and মানে প্রেম ছাড়া লাইফ আসলে এবং তাকে তুমি বিয়ে কালারলেস। করতে চাও, কিন্তু সেই সময়টা কবে থাকে না, যেহেতু তুমি খুব প্ল্যান্ড ওয়েতে কাজ করো, সো অত সালের মধ্যে বিয়েটা করতে চাই, সেটা একটু যদি আহ দর্শক জানাতে। এক দুই বছর, এক দুই বছর পরে প্ল্যান ছিল, বাট এখন দুই করোনার জন্য হাজার পিছিয়ে বিশ গেছে, 2020 টোটালি মাইনাস হয়ে যাবে, আর এক মাইনাস বছর অ্যাড হয়ে যাবে। হবে। আচ্ছা, তার মানে সো 2023 এর দ্যাট মধ্যে তানা তাসনিয়ার মোটামুটি আমরা একটা সুখবর শুনতে পারবো। বিয়ে শাদী করার আগে আমার ইচ্ছা আছে আমি একটু সিঙ্গেল লাইফ আরো একটু এনজয় সিঙ্গেল করবা। লাইফ এনজয় করি, তারপরে আমি যে হচ্ছে খাঁচার মধ্যে ঢুকবো আর কি, ফাইজলামি আচ্ছা, করে। এটাকে মানে তোমার কাছে বিয়ের জীবনটাকে খাঁচা, খাঁচা মনে হচ্ছে, এটা তো মানে যারা, তাহলে তো তোমার ফ্যানরা বিয়ে করতেই ভয় পাবে যে আল্লাহ, আমাদের প্রিয় নায়িকা বিয়ে করতে ভয় পাইছো, আমরাও না, বিয়ে করতে বিয়ে নায়িকা করতে না। হোক, নায়িকা হোক আর প্রধানমন্ত্রী হোক, বিয়ে তো বিয়েই, হাজবেন্ড তো হাজবেন্ডই। তো সবাই হ্যাঁ, সবার ওয়াইফের প্রতি অনেক বেশি কেয়ারিং, অনেক বেশি মানে কিউরিয়াস, কি বলবো সবকিছু। সো ইট ডাজন্ট ম্যাটার যে আসলে ওয়াইফ নায়িকা নাকি, সবাই সবার বউর প্রতি ওই একই রকমের মানে ইয়ে থাকে, কনসার্ন থাকে আর কি। তো দ্যাটস ওয়াই ডেফিনেটলি, বললাম আর কি যে এখনো ডেফিনেটলি। পর্যন্ত আম, ভালো আছি আলহামদুলিল্লাহ। সো দ্যাট লেটস সি, আল্লাহ, আল্লাহ বললো না সবকিছু বিয়ে, জন্ম মৃত্যু বিয়ে তো আল্লাহ হাতে লিখে রেখেছে, তো দেখা যাক হুম, কবে হয়। ডেফিনেটলি। তো আমরা একদম শেষ প্রশ্নে যাই, সেটা হচ্ছে গিয়ে, এখন তো তুমি মানে জানো যে বিগত কয়েক বছর পুরো হলিউড থেকে শুরু করে বলিউডে, ইনফ্যাক্ট আমাদের দেশেও মিটু নিয়ে খুব চর্চা হচ্ছিল, যে হ্যাশট্যাগ মিটুর যে ব্যাপারটা। তো আমরা শুনি হুম। যে ফিল্মের ক্ষেত্রে নাকি এটা বেশি হয়, মানে তুলনামূলক গান বা নাটকের থেকে। তো তুমি তো একদম মানে সিনেমার বাইরের একটা মানুষ, তোমার কোনো আত্মীয় স্বজনও ছিল না যাকে তুমি চিনে তার হাত ধরে এসেছো, তা তো না। তো একটা নতুন পরিবেশে এসেছো এবং নিজের একটা জায়গা করে নেয়া, এতে কেউ করে তোমার কোনো আসলে বাজে অভিজ্ঞতা কখনো হয়েছে কিনা? আমি নামটাম জানতে চাই না, মানে সেই ঘটনাটা যদি বলতে, যে তোমার কোনো বাজে এক্সপেরিয়েন্স আছে কিনা, মানে কোনো বাজে প্রস্তাব বা কিছু, এটা নিয়ে একটু বলো, হ্যাঁ বলে আমরা। অবশ্যই, থাকবে না কেন? থাকবে না কেন, অবশ্যই আমার আমি অনেক ধরনের প্রপোজালই পেয়েছি। শুরুতে আমি খুব নার্ভাস হয়ে যেতাম, আমি খুব ডিপ্রেস হয়ে যেতাম। মানে কি বলবো, খুব খারাপ লাগতো যে মানুষ এরকম কেন, মানুষ এত খারাপ কেন। তারপর ডে বাই ডে আমি আসলে নিজের ইনার সেন্স, ইনার স্কিল ডেভেলপ করেছি। কারণ হচ্ছে যে আমি এভাবে জিনিসটা দেখি যে মেয়েরা আসলে আমাদের মিডিয়ার মানুষদেরটা ফোকাস বেশি হয়, কারণ আমরা পাবলিক ফিগার, দ্যাটস ওয়াই। হুম, বাট হুম, তুমি যদি চিন্তা করে দেখো, মেয়েরা কিন্তু একটা মানে পাবলিক বাসেও সেফ না, মেয়েরা ডেফিনেটলি। রাস্তাঘাটেও সেফ না, মেয়েরা কিন্তু আমি বলবো মিডিয়া ইন্ডাস্ট্রিতে কেন, মেয়েরা কোথাও সেফ না আমাদের দেশে। সো দ্যাট এভরিওয়্যার মেয়েরা হিউমিলেশনের শিকার হচ্ছে এবং হ্যারাসমেন্টের শিকার হচ্ছে কোনো না কোনো ভাবে। কেউ প্রকাশ করে, কেউ করে না। সো মেয়েরা না হ্যারাসমেন্টের, হ্যারাসমেন্ট হচ্ছে সব জায়গাতে। ইভেন একটা হাউস ওয়াইফ, এরকম অনেক হাউস ওয়াইফ আছে যারা বাসার মধ্যে টর্চার হচ্ছে, যৌতুকের কারণে হোক, হাজবেন্ডের থ্রো হোক, কোনো না কোনো ভাবে হ্যারাসমেন্ট হচ্ছে। সো আমাদের এরকম কিছু মানে অসুস্থ মস্তিষ্কের কিছু পুরুষ মানুষ আছে যারা এই ধরনের কাজ করে। সো ফর দেম মেয়েদেরকে হিউমিলেট হতে হয়।
সো দ্যাটস ওয়াই আমি জিনিসটাকে ওভাবে নিয়েছি। আসলে আমি মিডিয়াতে না, আমি যে সেক্টরেই কাজ করি, এভরিওয়্যার আই হ্যাভ ফেস দিস। সো আমি নিজেকে ওইভাবে গ্রুম আপ করে নিয়েছি যে ব্যাড থিংস তো আসবেই, ব্যাড অফার্স আসবেই, বাট আই হ্যাভ টু অ্যাভয়েড ইট। সো আমাকে যেখানেই থাকি আমাকে ফাইট করেই আমাকে, বাসায় আমি লুকায় থাকলে তো হবে না, আমাকে ফাইট করেই আই হ্যাভ টু গো অ্যাহেড। সো আমি এই আচ্ছা, জিনিসটা এভাবে নিয়েছি যে ইটস নট লাইক দ্যাট মিডিয়া, আমি যেখানে কাজ করি আমাকে এই ধরনের প্রবলেম ফেস করতে হবে, সো আমি এগুলোকে ইগনোর করে টেকনিক্যালি অ্যাভয়েড করে আমি আমার রাস্তায় আগায় যাব। সো এভাবে আমি আসলে নিয়েছি। এন্ড আমি প্রপোজালও শুরুর দিকে খুব পেতাম, যখন নতুন এসেছি তখন আসলে মানুষ মোটামুটি মাথা খারাপ করে ফেলছে, এক কথা সবাই খুব বিরক্ত করছে। বাট ডে বাই ডে গ্রাজুয়ালি আস্তে আস্তে আমি যখন ইগনোর করেছি, অ্যাভয়েড করেছি সবকিছু, এভরিথিং, এখন আর খুব একটা এরকম বিরক্ত হয় না, এখন বিরক্ত যেহেতু ফিল তুমি করে না। মিডিয়াতে একটা জায়গা পেয়ে গেছো, সো চলার হ্যাঁ, পথটা তো মসৃণ হয়েছেই। আম, তো আমার মানে আমি বলছিলাম যে এমনি ওটাই শেষ এত প্রশ্ন। কথা কম বলি, এত কথা কম হুম, বলি আমি, মানে কি বলবো, মানুষের সাথে চ্যাটিং বলো, মানুষের সাথে কথা বলো, খুব রিজার্ভ, খুব লিমিটেড। সো যার কারণে হুম, মানুষ আসলে সুযোগটা নিতে পারে না, কারণ না সেটাই। আমি হ্যাং আউট করি, না আমি পার্টিতে যাই, না ড্রিঙ্ক করি, হ্যাঁ, না পার্টিতে যাই, না হ্যাং আউট করি, মানে মানুষ আমাকে পায় না এক কথায়। সো আমি কাজ শেষ বাসা, কাজ শেষ বাসা। সো এই হচ্ছে বুঝতে আমার পেরেছি। লাইফ। সেটাই, মানে আচ্ছা, আমার এটাই বলছিলাম যে একটা শেষ প্রশ্ন ছিল, সেটা হচ্ছে গিয়ে ওটা দিয়ে শেষ করতে চেয়েছিলাম, আর একটা হঠাৎ করে মাথায় আসলো। যেহেতু তুমি খুবই প্ল্যান করে কাজ করছো, তো তুমি বললা যে 2-3 বছর পরে বিয়ে করবা, বিয়ে করার পরেও কি মিডিয়াতে নিশ্চয়ই কাজটা তুমি করে যাবে নাকি, মানে কোনো মানে তারতম্য হবে কিনা, যেহেতু তুমি চাচ্ছ যে এই ভালোবাসার মানুষটাকে বিয়ে করতে, তার সাথে তো নিশ্চয়ই কথাবার্তা হয় যে তোমার সামনের কাজের মানে প্ল্যান কি হবে, তুমি কিভাবে আগাবা। তখন সংসারে তো অবশ্যই টাইম দিতে হবে, যে কোনো মেয়েকে দিতে হয়, পুরুষকেও দিতে হয়, কিন্তু তারপরে কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়াটা এবং চালিয়ে যাওয়াটা তো ইম্পর্টেন্ট। আসলে এই ক্ষেত্রে বলবো হচ্ছে, আম, আমি যদি দেশে থাকি, যদি বিয়ে শাদী করে দেশের বাইরে চলে না যায়, চলে গেলে তো আরেক হিসাব। তার মানে কিন্তু বিদেশে যদি যাওয়ার দেশে একটা থাকি, সম্ভাবনা আছে। মানে সম্ভাবনা আছে বলতে কি, বলা তো যায় না। মানে যদি থাকে, অনেকেই তো করছে, অনেকেই যাচ্ছে। আর আমার বাবার খুব হুম। ইচ্ছা যে আমি বিয়ে শাদী করে বাইরে সেটেল হয়ে যাই। এটা আমি আচ্ছা, মিডিয়াতে আচ্ছা। আসার আগে থেকেই আমার বাবার ইচ্ছা। বাবার কিন্তু আমার বুঝতে ইচ্ছা পেরেছি। নাই আসলে, আমার ইচ্ছা নাই, তো দ্যাটস ওয়াই আমি ইয়ে করি না। আমার কাছে ট্রাফিক জ্যাম হোক, যাই হোক, আমার নিজের দেশই ভাল লাগে, আমার এই জ্যামই ভাল লাগে, আমার নিজের দেশ ভাল লাগে। সো আমি এটা এনজয় করি খুব। আর বিয়ে করার পরে কাজের ক্ষেত্রে বলবো হচ্ছে যে আমাকে যে বিয়ে করবে, আমাকে জেনে শুনে প্রপার, আমি দ্য ওয়ে আই অ্যাম আমাকে বিয়ে করবে। সো আমি কে, আমি কি, আমার প্রফেশন কি, এসব কিছু জেনে আমাকে বিয়ে করবে। সো এমন কেউ, কাউকে আমি আমার লাইফে কখনোই জায়গা দিব না যে এসে আমাকে বলবে যে তোমাকে এটা করা যাবে না, ওটা করা যাবে না, কাজ করা যাবে না। এমন কাউকে আমি আমার লাইফে জায়গায় দিব না। বাট হ্যাঁ, যদি আমি কাজ না করি, ইট উইল বি মাই ডিসিশন। হুম। বাট আমার লাইফে আমার হাজবেন্ড হোক, আমার যেই হোক, আমাকে ইয়ে করার মতো, মানে আমাকে কাজ করব না বা এসব করার মতো ডমিনেট রাইটস আমি করা, মনে হ্যাঁ, করি এই কারো নাই। জায়গাটা ডমিনেট বুঝতে করার মতো পেরেছি। রাইট কারো নাই। তো দ্যাটস ওয়াই কারণ আমি কাজ আমার, যতদিন আমার দর্শকরা চাইবে, যতদিন আল্লাহ কপালে রাখছে, আমি কাজ করে যাব। থ্যাংক ইউ সো মাচ আপু, তুমি ব্যস্ততার মধ্যে সময় দিয়েছো। আজকে তুমি সারাদিন কাজে ছিলে, শুটিং এ ছিলে, তারপরে ক্লান্ত হয়েও তুমি আমাকে সময় হ্যাঁ। দিয়েছো, এই জন্য আমি এবং আমাদের দেশ রূপান্তর পরিবার তোমার কাছে কৃতজ্ঞ। আমি আশা করছি যে তানহা তাসনিয়ার ফ্যান যারা আছেন তারা তার কাছ থেকে সামনে ভবিষ্যতে আরো অনেক সুন্দর সুন্দর কাজ পাবেন, কারণ এই মানুষটা খুবই ডেডিকেটেড তার কাজের উপর এবং খুবই ফোকাসড। সো ঠিক আছে, আরো অনেকবার দেখা হবে, অনেকবার কথা হবে, নিশ্চয়ই আমরা আরো অন্য আয়োজন নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন। ও, তার আগে তুমি যদি তোমার দর্শককে কিছু বলো, সেটা একটা ইয়ে দেওয়া উচিত, যে বিশেষ কোনো মেসেজ বা কিছু। দর্শকদের উদ্দেশ্যে এতটুকুই বলবো যে আসলে আমরা আমাদের সংস্কৃতি, আমাদের শিল্পকে আমরাই বাঁচাতে পারি। আপনারা ডেফিনেটলি। যদি দেখেন, আপনারা যদি যেটা ভালো লাগে, ভালোকে ভালো বলেন, আপনারা কি দেখতে চান, আপনারা কি দেখতে চান না, এখন খুব ইজি সবাইকে জানানো। জানানো। ফেসবুকে কমেন্ট করে জানাতে পারেন, আপনারা ইউটিউবের নিচে কমেন্ট করে জানাতে পারেন। আমরা খুব ইজিলি সেটা জানতে পারি, এখন দেখতে পারি, আপনাদের সাথে কানেকশনটা অনেক কাছাকাছি হয়ে গেছে। সো আমি বলবো যে আপনারা সমালোচনা করুন, তারপরও দেখুন, আমাদের সংস্কৃতিকে বাঁচান।
আর আমাদের জন্য কি বলবো, চেষ্টা করবেন কোনো আর্টিস্টকে হিউমিলেট না করতে, অসম্মান করে কথা না বলতে, মানে অশ্লীল কোনো কমেন্ট না করতে। আমরা প্রত্যেকেই দিন শেষে একটু সম্মান এক্সপেক্ট করতেই পারি আপনাদের কাছ থেকে, আর কোনো কিছু না। সো যেভাবে আমাকে সাপোর্ট দিয়ে আসছেন এভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন, আমার জন্য দোয়া করবেন। আর তোমার জন্য বলা হচ্ছে, তুমি কি বলবো, তুমি তো লাইক ছোট ভাইয়ের মতো, ছোট ভাই না বড় ভাই জানি না, বাট একটা হবা। তো হ্যাঁ, আমরা কিছু যে কোনো প্রোগ্রামে দেখা হলে খুব ভাল লাগে। অ্যান্ড দেশ রূপান্তরকে এটাই বলবো, দেশ রূপান্তর সবসময় যে কোনো কাজে আমার পাশে ছিল, থ্যাঙ্কস ফর দ্যাট। অ্যান্ড আমি আশা করব যে সামনে আমার পথ চলাতেও দেশ রূপান্তর আমাকে এইভাবেই সাপোর্ট দিয়ে যাবে, আমার পাশে থাকবে। আর তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস, তুমি অনেক অনেক ভালো থাকো, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ আরেকবার। এবং দর্শক আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কারণ এখন সবচেয়ে ওইটাই বড় প্রার্থনা যে সবাই সুস্থ থাকুক, তার ফ্যামিলি, তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে নিয়ে। আর তার জন্য যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে সতর্ক থাকা। আপনারা যতটা সম্ভব পারবেন ঘরে থাকতে এবং স্বাস্থ্যবিধি সব মেনটেন করতে। নিশ্চয়ই সামনে আবারও আপনাদের প্রিয় কোনো তারকাকে নিয়ে আমরা উপস্থিত হয়ে যাব। ততক্ষণে সুস্থ, সুন্দর এবং ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।